সোনিয়া নিজের জীবন বদলানোর একমাত্র রাস্তা হলো ইনস্টাগ্রামে রিলস বানানো। কারণ সে দেখেছিল বড় বড় স্বপ্ন এবং দেখেছিল নিজের মা বাবাকে, যাদের পরিশ্রমে এই পরিবার চলতো। তারা পরিবার নিয়ে দিল্লির নাগলইতে থাকতো, একটা ঘর ভাড়া করে। সোনিয়ার বাবা পশু পাখিদের খাবার বিক্রি করে বেড়াতো এবং মা বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করত। এই চলতে সোনিয়া দশম শ্রেণীতেই স্কুল ছাড়া হয়, কিন্তু তবুও স্বপ্ন দেখা বন্ধ করেনি। সে নিজের পরিবারকে এই সমস্যা থেকে বের করতে চায়, নিজের বাড়ি তৈরি করতে চায়, যাতে তাদের আর কোনো দিন ভাড়া দিতে না হয়। দেখতে দেখতে সোনিয়া নিজের সেভিংস দিয়ে অল্প দামের একটি মোবাইল কেনে, আর সেখান থেকেই শুরু হয় তার সোশ্যাল মিডিয়ার জার্নি। রেগুলার ইনস্টাগ্রামে রিলস আপলোড দিত। সে জানতো কনসিস্টেন্সি পোস্ট করলে একদিন তারও অনেক ফলোয়ার্স হবে, তারও নাম ভাইরাল হবে এবং অ্যাডভার্টাইজমেন্টের দ্বারাই আস্তে আস্তে টাকা কামানোও শুরু করবে। এমনটা সবাই চায়, তাই না? কিন্তু সবার কপালে থাকে না। সোনিয়ার বেশ ভালোই ফলোয়ার্স বাড়ছিল। তখনই তার জীবনে এক ভূত আসে, এক এমন ভূত যা সোনিয়ার জীবন এমনভাবে বদলে দেয়, যেটার অনুমানও সোনিয়া কখনো করেনি। সোনিয়া সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে একেবারে ডুবে যায়। সোনিয়ার বয়স যখন 18-র কাছাকাছি, তখন এক ভূতের সাথে আলাপ হয় এবং তাদের সম্পর্ক এক ভালোবাসায় পরিণত হয়। এই ভূত কোনো টিভি সিরিয়ালের ভূত নয়, সে ছিল সোনিয়ার সিক্রেট বয়ফ্রেন্ড, যাকে ভালোবেসে ভূত বলে ডাকতো। প্রথম প্রথম তাদের ভালোবাসার সম্পর্কে কেউ জানতো না। তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত। সময় যত কাটছিল, তাদের ভালোবাসার ব্যাপারে সকল মানুষ জানতে লাগলো। ইনফ্যাক্ট তার সাথে ছবি তোলা ইনস্টাগ্রামে পোস্ট করা শুরু করে দেয়। সোনিয়ার যা বয়স ছিল, সেই বয়সে প্রথম প্রথম ভালোবাসায় আশেপাশের লোকজন কি বলছে সেগুলো শোনাও বন্ধ হয়ে যায়। সোনিয়ার এই ভালোবাসার ব্যাপারে যখন কেউ জিজ্ঞাসা করত, যদিও তার মা বাবা জিজ্ঞাসা করত যে তার বাড়ি কোথায়, তার নাম কি, সে কি কাজ করে, তখন সোনিয়া শুধু কথা ঘোরাতো আর বলতো সে হলো ভূত। আগস্ট 2024। সোনিয়ার মা রজনী দেবী মাঝে মাঝে নোটিস করত যে সোনিয়া বাড়ির বাইরে একেবারেই যাওয়া বন্ধ করে দিয়েছে। আগে তো বেশ রিলস বানানোর চক্করে এখানে ওখানে যেত, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। তাই তার মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে চেক আপ করার পর এমন কিছু জানা যায়, যেটা শুনে তার মা বাবার এক মুহূর্তের জন্য তো পায়ের নিচে থেকে মাটি সরে যায়। কারণ চেক আপ করে জানা যায় তাদের একমাত্র 19 বয়সের সোনিয়া এখন 5 মাসের প্রেগনেন্ট। সোনিয়া সেই ছেলেটির নাম সঞ্জু বলেছিল, যাকে ভালোবেসে সে ভূত বলে ডাকতো। ছেলেটির বাড়ি সোনিয়ার বাড়ির আশেপাশেই। দুজনের বয়সই 19-20-র কাছাকাছি। সোনিয়া ভালোবাসায় এত পাগল হয়ে যায় যে অল্প বয়সের মধ্যেই ছেলেটিকে নিজের স্বামী বলে মনে করে নেয়। কিন্তু এর পরিণতি যা হতে চলেছে তা কেউ অনুমান করেনি। অক্টোবর 2024, সোনিয়া 7 মাসের প্রেগনেন্সিতে এসে পড়েছিল। সোনিয়ার মা বাবা এর রিলেশনটি অ্যাবসেপ্ট করে নেয়। 20 অক্টোবর 2024 বিকেল 4টের সময় সোনিয়া ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে তার এক বোনকে বলে যায় যে মা, ঘুম থেকে উঠলে বলে দিস সঞ্জুর পরিবার এই রিলেশনটি কখনোই মেনে নেবে না, তাই আমি তার সাথে অন্য কোথাও যাওয়ার প্ল্যান বানিয়ে নিয়েছি। বিকেল প্রায় 5টার সময় সোনিয়ার মা ঘুম থেকে উঠে যখন এইসব জানলো, তখন সোনিয়াকে একবার কল করলো। প্রথমে তো সোনিয়ার ফোন সুইচ অফ আসছিল। দ্বিতীয়বার ট্রাই করার পর কল রিসিভ হয়। অন্য ধার থেকে সঞ্জু কথা বলছিল। সে বলে আপনাদেরকে সোনিয়া কথা বলতে চায় না এবং আপনাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। সোনিয়ার মা খুবই রিকোয়েস্ট করে যে আমার মেয়ের সাথে একবার কথা বলিয়ে দাও, কিন্তু এখানেই সঞ্জু কল কাট করে দেয়। সারাদিন কল করেও আর রিসিভ হচ্ছিল না। সেই দিন
রাত প্রায় 11টার কাছাকাছি সোনিয়ার এক ভাই মানিস যখন সে একবার কল করার ট্রাই করলো, তখন সঞ্জু আবার কল রিসিভ করে। সেই একই কথা আবারও বলে, কিন্তু মানিস কথা বলতে বলতে নোটিস করলো ব্যাকগ্রাউন্ড থেকে আরও কিছু আওয়াজ আসছে, যেন সঞ্জুর সাথে আরও কিছু মানুষ সেখানে উপস্থিত আছে। মানে সঞ্জুর সাথে কথা বলতে বলতে যে জিনিসটি নোটিস করেছিল, যে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ শোনা যাচ্ছে খাদ আরও খোঁড়ো। এত রাতে, তাও আবার এমন সিচুয়েশনে, সেটা শুনে যে কেউ ভয় খেয়ে যাবে। তাই দেখে সোনিয়ার পরিবারের মানুষজন চলে যায় থানায় মিসিং রিপোর্ট লেখাতে। কিন্তু পুলিশ এই বলেই তাড়িয়ে দেয় যে তোমার মেয়ে নিজের ইচ্ছায় পালিয়েছে, এতে আমাদের কিছু করার নেই। তাই কারণে সোনিয়ার মা বাবা এবং মানিস তারা সঞ্জুর খোঁজে বেরিয়ে পড়ে। অবশেষে তারা সঞ্জুর বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে মাথা পাগল করে দেওয়া একটি বিষয় জানতে পারে। আসলে তার নাম সঞ্জু নয়, তার আসল নাম হলো সেলিম। পরের দিন মানিসের কাছে থানা থেকে এক ফোন কল আসে, যেখানে পুলিশ মানিসকে বলে বিনা নাম্বার প্লেটের এক বাইকওয়ালাকে ধরেছে আর তার কাছে থেকে একটি আধার কার্ড পাওয়া গেছে। আর সে আধার কার্ডটি হলো সোনিয়ার, কারণ আধার কার্ডে লেখা আছে সোনিয়ার নাম এবং দেওয়া আছে সোনিয়ার ছবি। ধরা পড়া বাইকওয়ালা সেটা আর কেউ নয়, সেটা হলো সেলিম বা সঞ্জু। পুলিশ সেলিমকে জিজ্ঞাসা করে সোনিয়া কোথায়। সেলিম বলে আমার কারোর সাথে লেনদেন নেই, আমি এই সব বিষয়ে কিছু জানি না, তাই আমার এখানে কোনোই দোষ নেই। তখন পুলিশ সেলিমের একটু ভালো করে ভূত নাচানোর পর সেলিম সত্যি কথা বলা শুরু করে। 21শে অক্টোবর বিকেলে যখন সোনিয়া ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে, তখন সেলিম একটি গাড়ি নিয়ে তার বাড়ির কাছে অপেক্ষা করছিল, যে গাড়িটি সে একদিনকার ভাড়াতে নিয়েছিল। তারা দুইজনেই যেতে যেতে মাঝ রাস্তায় থেমে যায় এবং সেখান থেকে ঋত্বিক আর পঙ্কজ গাড়িতে বসে। তারা ঋত্বিক আর পঙ্কজকে বসিয়ে নেয় গাড়ির মধ্যে। এদেরকে বসানোর কারণটি হলো কারণ এদেরকে টাকা দিয়ে রেখেছে সেলিম। তারা বেরিয়ে পড়ে একটি লং ড্রাইভে, কিন্তু এটা ছিল শুধু সোনিয়াকে দেখানোর জন্য। পরে গিয়ে সোনিয়ার সাথে যা হতে চলেছে সেটার আন্দাজও সে লাগায়নি। সোনিয়ার কাছে সেলিম এখনও সঞ্জুই ছিল। সোনিয়া তার স্বামী যাকে মেনেছিল সেটা হলো সঞ্জু, তার বাচ্চার বাবা হলো সঞ্জু। তখন সোনিয়া সঞ্জু বা সেলিমের ওপর খুবই চাপ দিচ্ছিল যে চলো আমরা বিয়ে করে নিই। অন্যদিকে সেলিম বারে বারে কথা ঘোরাতে থাকে যে আজ নয়, আমাকে আর কিছুদিনকার সময় দাও, আমি নিজের বাড়ির সমস্যা ঠিক করে তোমার সাথে বিয়ে করে নেব। এত চাপের কারণেই সেলিম সোনিয়ার পেছন ছাড়ানোর জন্যই, সোনিয়ার সাথে সম্পর্ক শেষ করার জন্যই এমন কাজটি করে। সেদিন রাত প্রায় 10টা নাগাদ ঋত্বিক এবং পঙ্কজ দুজনেই নেশা করেছিল। সেলিমের আগে থেকেই প্ল্যান বানানো ছিল, সে দুজনকে টাকা দিয়ে রেখেছে, যা করেই হোক সোনিয়াকে আজকের রাতেই শেষ করতে হবে। সে গাড়ি হাইওয়ে থেকে চলে যায় এক শুনশান ফাঁকা এলাকাতে, এক মাঠের এলাকাতে। সোনিয়াকে গাড়ি থেকে নিচে নামিয়ে দেয় এবং তারাও নেমে পড়ে একটি অন্ধকার ফাঁকা জায়গাতে। সেলিম, ঋত্বিক এবং পঙ্কজ তারা তিনজনে মিলে খুবই খারাপভাবে, খুবই কষ্টভাবে গাড়িতে থাকা শক্ত লাঠি এবং লোহার রড দিয়ে মারে, যতক্ষণ না তার মৃত্যু না হচ্ছে। সোনিয়া নিচে পড়ে যায়। তারা সেই পেটে থাকা বাচ্চারও চিন্তা করলো না, তার মনে একটু ময়া দয়া লাগলো না, নিজের সন্তানকেই মারলো। তারা তিনজনে মিলে খাদ খুঁড়ে সোনিয়াকে দফন করে দেয়। এমনকি সোনিয়াকে যখন দাফন করবে সেই সময়ও শ্বাস নিচ্ছিল সোনিয়া। তখন সেলিম নিজেরই মোবাইল চার্জার দিয়ে গলায় জড়িয়ে সোনিয়ার শ্বাস বন্ধ করে দেয়। এই সময়টি সেই সময় যখন সেলিমকে মানিস কল করেছিল সোনিয়ার খোঁজ নেওয়ার জন্য। আজ প্রথমবার এমন ভালোবাসা দেখলাম। এখন এই সময় পুলিশ তাদের তিনজনকেই অ্যারেস্ট করে নেয় আর এই কেস এখানেই সমাপ্ত হয়।
আশা করছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভয়ানক ঘটনা নিয়ে।